তো এটি এনজাইমের কম্পিটিটিভ ইনহিবিটর হিসেবে কাজ করে। অর্থাৎ তোমার রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের যে সাবস্ট্রেট, তোমার যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের সাবস্ট্রেট ডেফিনেটলি নিউক্লিওটাইড হবে। তো এটার তোমার কম্পিটিটর হিসেবে এডিপোভিকে ইউজ করা হয়। এটা তোমার রিভার্স ট্রান্সক্রিপ্টেজ যখন আরএনএ থেকে ডিএনএ তৈরি করে তখন তোমার নর্মাল নিউক্লিওসাইডের জায়গায় এডিপোভিটা অ্যাড হয়ে যায়। এডিপোভিটা যখন অ্যাড হয়ে যায়, এটা হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিটর, অর্থাৎ অ্যাড হয়ে গেলে এডিপোভিটা চেইন টার্মিনেশন হয়ে যাবে, মানে চেইনটা যে গ্রোয়িং চেইনটা সেটা ইলংগেটেড হবে না, এটা টার্মিনেটেড হয়ে যাবে। কম্পিটিটিভ ইনহিবিটর অর্থাৎ কম্পিটিটিভ ইনহিবিটর মানে হচ্ছে ট্রান্সক্রিপ্টেজ রিভার্স ট্রান্সক্রিপ্টেজের নরমাল সাবস্ট্রেটের কম্পিটিটর হিসেবে কাজ করে। এডিপোভিট কম্পিট করে সে নরমাল সাবস্ট্রেটকে বিট করে সে নিজে বাইন্ড করে ফেলে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের সাথে, এবং এডিপোভিক যখন তোমার এনজাইমের সাথে বাইন্ড করে ফেলে তখন চেইন টার্মিনেশন হয়ে যায়। আমি কি বোঝাতে পারলাম? হ্যালো, জি ম্যাম। রিভাভিলিনের কথা বলেছিলাম, রিভাভিলিন পড়তে হবে এবং রিভাভিলিন প্লাস ইন্টারফেরন আলফা কম্বিনেশন যেটা, এটাও করতে হবে। রিভাভিলিন ইউজ করা হয় তোমার হিউম্যান রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস এবং লাসা ফিভার যে ভাইরাসটা সংগঠিত করে সে ভাইরাসের এগেইনস্টে রিভাভিলি অ্যান্টিভাইরাল ড্রাগ হিসেবে ব্যবহার করা হয়। রিভাভিলি আরএনএ সিনথেসিসকে ইনহিবিট করে। blocks inosine 5' monophosphate dehydrogenase enzyme and hence GTP synthesis. RNA সিনথেসিসের সময় GTP তৈরি হওয়া প্রয়োজন হয়। এই GTP সিনথেসিসটাকে সে তোমার ব্লক করে দেয় রিভাভিলিন, এবং এটার মাধ্যমে সে মানে GTP সিনথেসিসটাকে ব্লক করার মাধ্যমে সে RNA সিনথেসিসটাকেও ইনহিবিট করে দেয়। এরপর রিভাভিলিন প্লাস ইন্টারফেরন আলফা কম্বিনেশন ব্যবহার করা হয় হেপাটাইটিস সি ভাইরাসের এগেইনস্টে। রিভাভিলিনের মোড অফ অ্যাকশন অলরেডি ইন দ্য মিন টাইম যেটা বললাম। আর ইন্টারফেরন আলফা আমরা জানি যে ইন্টারফেরন আলফা কোন একটা ভাইরাস ইনফেক্টেড সেলের আশেপাশে যে নেইবারিং সেলগুলো আছে সেখানে অ্যান্টিভাইরাল স্টেট তৈরি করে। ইন্টারফেরন আলফা ক্রিয়েটস অ্যান অ্যান্টিভাইরাল স্টেট। অ্যান্টিভাইরাল স্টেট যখন তৈরি হয় কোনো সেলে, তখন সেই সেলে আর ফার্দার ওই ভাইরাসে ইনফেক্ট করতে পারে না, বা ইনফেক্ট যদি করেও থাকে সে সেখানে গ্রো করতে পারে না, অর্থাৎ রিপ্রোডিউস করতে পারে না। লাস্ট যেটা বলে লাস্ট যেটা এটা হচ্ছে আয়ন চ্যানেল ব্লকার। আয়ন চ্যানেল ব্লক রিমান্টাডি টাইপ এ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এগেইনস্টে ব্যবহার করা হয়। এটা মোড অফ অ্যাকশন হচ্ছে ইট ব্লকস দ্য M2 প্রোটন চ্যানেল ইন দ্য ভিরিয়ন এনভেলপ। ভিরিয়ন এনভেলপে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এনভেলপে M2 প্রোটন চ্যানেলটাকে ব্লক করে দেয়, ফলে তোমার ভাইরাসটা তোমার হোস্ট সেলে এন্ট্রি করতে পারে না। এরপর আছে ইনহিবিটরস অফ প্রোটিয়েজ, অ্যাক্টিভেশন অফ ভাইরাল প্রোটিন। এর মধ্যে আছে স্যাকুইনাভির, ইন্ডিভির, রিটুনিভির, নেলপিনাভির, অ্যাপ্রিনাভির, লোপিনাভির, আশাজানাভির। এরা তোমার HIV-1 এর এগেইনস্টে ইউজ করা হয়। ট্রিপল, আমরা জানি যে এর আগে গত ক্লাসে বলেছিলাম HIV এগেইনস্টে ট্রিপল থেরাপি ইউজ করা হয়। তোমার এই ট্রিপল থেরাপিতে মানে তিনটা ড্রাগ একসাথে ইউজ করা হয়। সেখানে ওই যে এজেক্টিভ কথা বলেছিলাম, এর বাইরে একটা নিউক্লিওসাইড অ্যানালগ ইউজ করা হয় এবং প্রোটিয়েজ ইনহিবিটর ইউজ করা হয়। এগুলা হচ্ছে এইগুলা প্রোটিয়েজ ইনহিবিটর হচ্ছে যেগুলা। এই তিনটা ড্রাগকে একসাথে
তোমার ট্রিপল থেরাপি হিসেবে HIV-1 এর এগেইনস্টে ব্যবহার করা হয়, যেটা HIV ভাইরাস রেপ্লিকেশনকে তোমার বাধাগ্রস্ত করে এবং এইডস হওয়া থেকে এইডস এর দিকে প্রোগ্রেশনটাকে স্টপ করে দেয়। মোড অফ অ্যাকশনটা কি? এই প্রোটিয়েজ ইনহিবিটর গুলা দে প্রিভেন্ট পোস্ট ট্রান্সলেশনাল ক্লিভেজ অফ স্ট্রাকচারাল প্রোটিন। ভাইরাসের যে তোমার ক্যাপসিড প্রোটিনটা তৈরি হয়, অর্থাৎ ভাইরাসের স্ট্রাকচারে যেই প্রোটিনগুলা কাজে লাগে সেগুলা ট্রান্সলেশনের পরে, সেগুলা তৈরি হওয়ার পরে সেগুলার কিছু মডিফিকেশন প্রয়োজন হয়, যেটাকে বলে পোস্ট ট্রান্সলেশনাল মানে ক্লিভেজ প্রয়োজন হয়, তাদের কিছু পোস্ট ট্রান্সলেশনাল প্রসেসিং প্রয়োজন হয়। তো এই প্রোটিয়েজ এনজাইমগুলো সেই প্রসেসিংটাতে ইনভলভ। এই প্রোটিয়েজ এনজাইমটা ইনহিবিটেড হয়ে যাওয়ার কারণে তোমার সেই প্রসেসিং গুলা হয় না, আর সেই প্রসেসিং গুলা যদি না হয় তাহলে ভাইরাস কমপ্লিট যে নিউ ভেরিয়েন্ট সেটা তৈরি হতে পারবে না। তো এই ড্রাগ গুলা প্রোটিয়েজ ইনহিবিটর, প্রোটিয়েজ ইনহিবিটর হিসেবে কাজ করে, যারা তোমার এই প্রোটিয়েজ এনজাইমটা নরমালি ভাইরাল প্রোটিন প্রসেসিং এর জন্য প্রয়োজন। এই প্রোটিয়েজটা যখন ইনহিবিটেড হয়ে যাবে তখন আর ভাইরাল প্রোটিনটা প্রসেস হতে পারবে না এবং নিউ ভেরিয়েন্ট তৈরি হতে পারবে না। এরপরে যেটা হচ্ছে ইনহিবিটরস অফ ভাইরাস রিলিজ ফ্রম হোস্ট সেল। তোমার হোস্ট সেল থেকে ভাইরাস রিলিজ হওয়ার সময় আমরা জানি নিউরামিনিডেজ এনজাইম কাজ করে, যেটার ইনহিবিটর অ্যান্টিভাইরাল ড্রাগ হিসেবে ব্যবহার করা হয় ইনফ্লুয়েঞ্জা এ এবং বি ভাইরাসের এগেইনস্টে। আমি কিন্তু এটা ডিটেইল ভিতরে পড়িয়েছি। জানামিভির এবং অসেলটামাভির সেম ড্রাগ। জানামিভিরটা তোমার ইনহেলেশনের মাধ্যমে দেওয়া হয় আর অসেলটামাভিরটা ওরালি দেওয়া হয়। These are analogs of the viral neuraminidase substrate. এই ড্রাগগুলা তোমার নিউরামিনিডেজ এনজাইমের সাবস্ট্রেট হিসেবে কাজ করে এবং নিউরামিনিডেজের কম্পিটিটিভ ইনহিবিটর হিসেবে কাজ করে। ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে ইনফেক্টেড সেলকে কিল করা, কিলিং দি ইনফেক্টেড সেল ইউজিং ইন্টারফেরন আলফা। কিলিং দি ইনফেক্টেড সেল ইউজিং ইন্টারফেরন আলফা। ইন্টারফেরন আলফা কিভাবে কাজ করে? ইন্টারফেরন আলফা upregulates MHC class 1 presentation and facilitates action of CD8 plus cytotoxic T cells to kill the infected cell. Interferon alpha upregulates MHC class 1 expression and facilitates action of CD8 plus cytotoxic T cells to kill these infected cells. Although generally antiviral is effective in vivo only against selective infection, তোমার ক্রনিক হেপাটাইটিস বি এবং সি এর এগেইনস্টে ইন্টারফেরন আলফা তোমার ব্যবহার করা হয়। ক্রনিক হেপাটাইটিস বি এবং সি এর এগেইনস্টে ইন্টারফেরন আলফা ব্যবহার করা হয়। ক্লিয়ার? শুনতে পাচ্ছ নাকি? জি ম্যাম, ক্লিয়ার হয়েছে। আমি একটু 2 মিনিটের একটা গ্যাপ দিচ্ছি, 2 মিনিট পরে আমি আবার স্টার্ট করছি।
হ্যালো, Yes, ma'am. আচ্ছা এখন আসো, আমরা তো তোমার ইউক্যারিওটিক সেলের অ্যান্টিভাইরাল সিস্টেম দেখেছি, ব্যাকটেরিয়াল সেলে অ্যান্টিভাইরাল সিস্টেমটা কিরকম এটা আমরা একটু দেখি। আমাদের অ্যানিমাল সেলে যেরকম কোনো ভাইরাস ইনফেকশন হলে ভাইরাসের এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি হয় অথবা তোমার ইন্টারফেরন তৈরি হয়, সেরকম কিন্তু ব্যাকটেরিয়াল সেলের কোনো অ্যাবিলিটি নাই যে তারা অ্যান্টিবডি বা ইন্টারফেরন তৈরি করবে, এবং তাদের সেলে যদি ভাইরাস ইনফেক্ট করে তারা অ্যান্টিবডি বা ইন্টারফেরন যেহেতু তৈরি করে না, তো এগুলো দিয়ে তারা তাদেরকে তোমার রেসিস্ট করতে পারে। তাহলে ব্যাকটেরিয়াল ডিফেন্স মেকানিজমটা কেমন? আমরা জানি যে ব্যাকটেরিয়াকেও ভাইরাস ইনফেক্ট করে, ব্যাকটেরিয়া ফাজ ভাইরাস। তো ব্যাকটেরিয়াকে যদি কোনো ভাইরাস ইনফেক্ট করে সে কিভাবে নিজেকে প্রোটেক্ট করে? ব্যাকটেরিয়াল রেস্ট্রিকশন ইজ দ্য মোস্ট কমন টাইপস অফ অ্যান্টিভাইরাল ডিফেন্স। সেটা কিরকম? ব্যাকটেরিয়া যেটা করে, ব্যাকটেরিয়ার যে নিজস্ব ডিএনএ, সেই ডিএনএতে সে কিছু মার্ক করে রাখে। কি ধরনের মার্ক করে রাখে? সে তার কিছু স্পেসিফিক কিছু বেইজে মিথাইলেশন করে। মিথাইলেশন যখন করে তার নিজের ডিএনএতে স্পেসিফিক কিছু বেইজে মিথাইলেশন থাকে, এবং কোনো ফরেন ডিএনএ যদি তার সেলে এন্টার করে তখন ব্যাকটেরিয়া খুঁজতে থাকে যে ওই ফরেন ডিএনএটাতে কোনো মিথাইলেশন আছে। যখন দেখবে যে সে ওখানে কোনো মিথাইলেশন নাই, তখন সে বুঝবে যে এটা তার নিজের ডিএনএ, এবং তখন সে তার মধ্যে ব্যাকটেরিয়ার মধ্যে তোমার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস নামে একটা তোমার এনজাইম আছে, যেটা তোমার ফরেন ডিএনএ কে কেটে দিতে পারে। তো কোনো ভাইরাল ডিএনএ যদি তার সেলের মধ্যে এন্টার করে, যেহেতু ভাইরাল ডিএনএ তে মিথাইলেশন থাকে না, তো সে কিন্তু এই ভাইরাল ডিএনএটাকে রিকগনাইজ করতে পারে, এবং সে তার যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম আছে সেই এনজাইমের মাধ্যমে সে তোমার ফরেন ডিএনএ বা ভাইরাল ডিএনএ যেটা সেটাকে সে কেটে ফেলে। এইভাবে সে তোমার ফরেন ডিএনএ বা ভাইরাল ডিএনএ থেকে নিজের সেলকে সে প্রোটেক্ট করে। Bacterial cells can mark their own DNA for identification by the covalent addition of methyl group to critical bases within the nucleus. For example, adenosine residues can be enzymatically converted to 5-methyl adenosine by transfer of a methyl group from S-adenosine naturally, catalyzed by bacterial enzyme called DNA methylase. ব্যাকটেরিয়ার মধ্যে ডিএনএ মিথাইলেজ এনজাইম থাকে। ডিএনএ মিথাইলেজ এনজাইম অ্যাসিডিনোসাইল ম্যাথিওনিন, আমরা জানি যে অ্যাসিডিনোসাইল ম্যাথিওনিন একটা কি, এটা একটা অ্যাক্টিভেটেড ক্যারিয়ার মলিকিউল। ডিএনএ মিথাইলেজ এনজাইম এই অ্যাসিডিনোসাইল ম্যাথিওনিন থেকে মিথাইল গ্রুপটাকে ট্রান্সফার করে কোথায়? এডিনোসিন রেসিডিউতে অ্যাড করে দেয়। মানে এডিনোসিন রেসিডিউটা তখন 5-methyl adenosine কনভার্ট হয়ে যায়। এটাকে বলা হয় মিথাইলেশন। These modifications are made at a specific site within the DNA. Any DNA entering cell cytoplasm that does not have the host bacteria's specific modifications at this site will be cleaved with a restriction enzyme that can recognize the unmodified sequence. ব্যাকটেরিয়াল সেলের সাইটোপ্লাজমে যদি কোনো ডিএনএ এন্টার করে, তার মধ্যে যদি এই ব্যাকটেরিয়ার এই স্পেসিফিক মডিফিকেশনটা স্পেসিফিক সাইটে না থাকে, তখন ব্যাকটেরিয়ার রেস্ট্রিকশন এনজাইম এই আনমডিফাইড সিকোয়েন্সটাকে চিনতে পারে, ফরেন সিকোয়েন্সটা।
Thus, the system functions to restrict the growth of a virus whose genome has found its way into the cell. যখন কোনো ভাইরাসের জিনোম সেলের মধ্যে প্রবেশ করে তখন এই ব্যাকটেরিয়ার এই রেস্ট্রিকশন মডিফিকেশন, এটাকে বলা হয় রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম। ব্যাকটেরিয়ার এই সিস্টেমটা তোমার এই ফরেন ভাইরাল ডিএনএটাকে ক্লিভ করে ফেলবে এবং ভাইরাল গ্রোথটাকে বাধাগ্রস্ত করবে। In effect, the host cell can recognize its own DNA as well as foreign viral DNA and destroy the invader before viral gene expression begins. Viral gene expression শুরু হওয়ার আগে ভাইরাল ডিএনএটাকে, ফরেন ভাইরাল ডিএনএটাকে সে রিকগনাইজ করতে পারে এবং সে সেটাকে ডিস্ট্রয় করতে পারে। ক্লিয়ার? এটা হচ্ছে ভাইরাল ব্যাকটেরিয়ার অ্যান্টিভাইরাল সিস্টেম। আমি কি বোঝাতে পারলাম? জি ম্যাম। এটাকে বলা হয়, এই সিস্টেমটাকে বলা হয় রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম। তোমরা কি আগে পড়েছো এই ব্যাকটেরিয়ার রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম সম্পর্কে? বলো দেখি। না ম্যাম, পড়া হয় নাই। কিন্তু তোমরা পড়ার কথা, যেহেতু তোমরা এখন 305 তো থার্ড ইয়ার যে পড়ছো, এটা তোমার রেস্ট্রিকশন এনজাইম, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম, আমি যতদূর জানি যে তোমার ফান্ডামেন্টালস অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা কোর্স আছে না তোমাদের? জি ম্যাম, ওইটাতে ওই যে বেসিক পড়ানো হয়েছে, ওই যে এনজাইম যে কাট করা হয়, তারপর লাইগেস এনজাইম এইগুলা। হ্যাঁ, এইভাবে ডিটেইলসে পড়ানো। রেস্ট্রিকশন এনজাইম পড়ানো হয়েছে না, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস? জি ম্যাম, পড়ানো হয়েছে। তো আচ্ছা, ওই জায়গায় তোমার রেস্ট্রিকশন মডিফিকেশনটা, এটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইমের সোর্সটা নিয়ে যখন আলোচনা করা হয় যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম কোত্থেকে আসলো, কিভাবে, মানে এটার ইতিহাসটা নিয়ে যখন আলোচনা করা হয় তখনই ব্যাকটেরিয়াল রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেমটা আলোচনায় চলে আসে। এনিওয়ে, হয়তো হতে পারে যে তোমরা হিস্ট্রি পড়োনি, এটা হতে পারে, তাই না? এনজাইমের ফাংশন করেছো, কিন্তু এনজাইমের সোর্স বা এনজাইম কিভাবে আসলো বা ব্যাকটেরিয়ার মধ্যে কেন এই এনজাইমটা পাওয়া যায়, তোমরা কিন্তু রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের ফাংশনটা পড়েছো, কিন্তু পড়োনি যে কেন ব্যাকটেরিয়ার মধ্যে এই এনজাইমটা আছে। তাহলে এখন জানতে পারলে যে এই এনজাইমটা কিন্তু ব্যাকটেরিয়ার নিজস্ব ডিফেন্স মেকানিজমের অংশ। You got the point? ম্যাম, লাস্টে কথাটা না একটু মানে ক্লিয়ার বুঝতে পারি নাই, যদি একটু রিপিট। মানে বলছি যে তোমরা জানো যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ডিএনএটাকে কেটে ফেলে, কিন্তু তোমরা জানো না যে মানে আমরা এটাও জানি যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস পাওয়া যায় ইকোলাইয়ে পাওয়া যায়, ব্যাকটেরিয়াতে পাওয়া যায়, কিন্তু তোমরা জানো না যে এটা কেন ব্যাকটেরিয়াতে থাকে। ব্যাকটেরিয়াতে থাকে because it is a part of bacterial antiviral system. It is a part of bacterial defense mechanism. এবং ব্যাকটেরিয়ার এই ডিফেন্স সিস্টেমটাকে বলা হয় রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম। এবার বুঝতে পারছো? জি ম্যাম। ম্যাম, মানে এইখানে তো ওই এনজাইমটা মানে অলরেডি আগে থেকে দেওয়া থাকে, তো মানে টার্মটা মানে মডিফিকেশন কেন হচ্ছে, এটা কি মানে বুঝতে পারলাম? মডিফিকেশন মানে এই যে প্রথমে কি করছে, প্রথমে ব্যাকটেরিয়ার মধ্যে থাকা ডিএনএ মিথাইলেজ এনজাইম তার ডিএনএটাকে মডিফাই করছে না, মিথাইলেশন করছে না? জি ম্যাম। সেখান থেকে মডিফিকেশন টার্মটা আসছে। এরপর ফরেন ডিএনএ যখন এন্টার করে তখন সে ফরেন ডিএনএটাকে চিনতে পারে, কারণ ফরেন ডিএনএতে কোনো মডিফিকেশন থাকে না, কোনো মিথাইলেশন থাকে না, তখন সে তার রেস্ট্রিকশন এনজাইম দিয়ে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম দিয়ে ফরেন ডিএনএটাকে কেটে ফেলতে পারে। এই জন্য এই দুইটা এই সিস্টেমটাকে বলা হয় রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম। ক্লিয়ার? তার মানে ম্যাম, জি ম্যাম, মানে প্রোটেকশনের জন্য করে ব্যাকটেরিয়াগুলো, যাতে কোনো ওই ভাইরাস বা প্রোটেকশনের জন্য, মানে ব্যাকটেরিয়াল সেল তার নিজের প্রোটেকশনের জন্য এটা করে, মানে তার নিজের প্রোটেকশনের জন্যই তার মধ্যে এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইমটা আছে।
ম্যাম এটা কি হচ্ছে যখন ওই ফরেন ডিএনএ বা হচ্ছে একটা ফরেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ইনপুট হয় ব্যাকটেরিয়ার মধ্যে তখন এটা অ্যাক্টিভেট হয় নাকি হচ্ছে এটা মানে আগে থেকে রেস্ট্রিকশন এনজাইমটা তার মধ্যে থাকে, রেস্ট্রিকশন এনজাইমটা তার মধ্যে থাকে। মিথাইলেশন এনজাইম তো সে মিথাইলেশন তো সে শুরু থেকেই করে রাখে, আর ডিএনএটা মিথাইলেটে যেতে যখন ডিএনএ তৈরি হয় তখনই করে রাখে। আর রেস্ট্রিকশন এনজাইমটা তার মধ্যে থাকে এবং যখন ফরেন কোনো ডিএনএ সেখানে এন্টার করে তখন সে সেটাকে কেটে ফেলে। ম্যাম এইগুলা কি হিউম্যানের মধ্যে বা অন্য কোনো অ্যানিমালস বা প্রজাতির মধ্যে পাওয়া যায় এই ধরনের এনজাইম বা না, রেস্ট্রিকশন এনজাইম হিউম্যানে পাওয়া যায় না। হিউম্যানে পাওয়া যায় না বলেই তো রেস্ট্রিকশন এনজাইম আমরা ব্যবহার করি ইকোলাই থেকে আইসোলেট করে। জি ম্যাম, থ্যাঙ্কস ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখো আমাদের এই লেকচার 13 এখানে শেষ হলো। এখন আমরা 14 দেখবো। 14 খুবই অল্প এবং ছোট। এখানে মূলত কিছু টেবল, প্রথমে কিছু ইনফরমেশন আছে। This is lecture 14, viruses and cancer. Can you see? আচ্ছা, তোমাদের শুনতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না ম্যাম। আচ্ছা, এখন আসো ভাইরাসেস এন্ড ক্যান্সার। ভাইরাসের সাথে ক্যান্সারের রিলেশন। আমরা জানি যে কিছু কিছু ভাইরাস ক্যান্সার সংগঠিত করতে পারে, যেমন হেপাটাইটিস বি ভাইরাস লিভার ক্যান্সার করে, তাই না? এরকম অনেক ভাইরাস আছে আমাদের যে মানে ক্যান্সার ঘটাতে পারে আর কি, সেগুলা সম্পর্কে আমরা একটু দেখব। Several types of cancer are now known to be caused by viruses. The mechanisms of the diseases are similar even when a virus does not cause the cancer. ক্যান্সার ভাইরাসের কারণে হোক বা তোমার ক্যান্সার অন্য কোনো কার্সিনোজেনিক এজেন্টের কারণে হোক, ক্যান্সারের যে মেকানিজম সেটা সব জায়গায় সিমিলার। সেটা ভাইরাসের ক্যান্সার ঘটালে ক্যান্সারটা যেরকম হয়, তুমি একটা ইউভি লাইটের কারণে যদি ক্যান্সার হয় তখনও কিন্তু ক্যান্সারটা সেরকমই হয়। ক্যান্সারের মেকানিজম, ডিজিজ মেকানিজম হচ্ছে the viral cause of cancer can often go unrecognized for several reasons. তোমার যখন কোনো ক্যান্সার ভাইরাসের কারণে হয়, এটা অনেক সময় শুরুর দিকে এটা বোঝা যায় না যে এটা ভাইরাসের কারণে হয়েছে। কেন? First one is most of the particles of some viruses infect cells but don't induce cancer. কিছু ভাইরাস আছে, অনেক ভাইরাসই আছে আমরা জানি যারা সেল ইনফেক্ট করলেও তারা ক্যান্সার ঘটায় না। Secondly, cancer might not develop until long after viral infection. ক্যান্সারটা ভাইরাল ইনফেকশনের অনেক পরে যে ক্যান্সার ডেভেলপ করতে পারে। অনেক সময় দেখা যায় ভাইরাল ইনফেকশন যখন হয়েছে ক্যান্সারটা হয় তার চেয়ে অনেক পরে। Third one, cancer even those caused by viruses don't seem to be contagious as viral diseases usually are. ক্যান্সার কিন্তু কন্টাজিয়াস না। ভাইরাস কন্টাজিয়াস হতে পারে কিন্তু ক্যান্সার কন্টাজিয়াস হয় না, যার কারণে ভাইরাল ডিজিজকে আমরা যত ইজিলি রিকগনাইজ করতে পারি, ভাইরাসের কারণে ক্যান্সার হলেও কিন্তু সেটাকে আমরা অত ইজিলি রিকগনাইজ করতে পারি না। The transformation of normal cells into tumor cells. আমরা জানি যে ক্যান্সার যখন হয় তখন আমাদের নরমাল সেলগুলা ট্রান্সফর্ম হয়ে টিউমার সেলে কনভার্ট হয়। Cancer causing alterations to cellular DNA affect parts of the genome called oncogenes. তোমার আমাদের কখন তোমার ক্যান্সারটা হয়, আমাদের জিনোমের মধ্যে কিছু জিন আছে যেগুলোকে বলা হয় অনকোজিন। এই জিনগুলাতে যখন অল্টারেশন হয় তখনই ক্যান্সারটা সংঘটিত হয়, বা অনকোজিনগুলাতে যখন অল্টারেশন হয়
তখনই ক্যান্সারটা সংঘটিত হয়। তো ক্যান্সার causing alteration to cellular DNA affect parts of the genome called oncogene. Oncogene were first identified in cancer causing viruses. The cancer inducing genes carried by viruses are actually derived from animal cells. যদিও সর্বপ্রথম অনকোজিন ভাইরাসের মধ্যে আইডেন্টিফাই করা হয়, ক্যান্সার কজিং ভাইরাসের মধ্যে পাওয়া যায়, কিন্তু ভাইরাস এটা সোর্স না, কারণ ভাইরাসের মধ্যে ক্যান্সার কজিং জিনটা আসে হচ্ছে অ্যাকচুয়ালি অ্যানিমাল সেল। অ্যানিমাল সেল থেকে ভাইরাস আসে, কিন্তু ভাইরাসে আমরা প্রথম এটা আবিষ্কার করি। এক্সাম্পল, the cancer causing SRC gene in avian sarcoma viruses is derived from a normal part of chicken. এভিয়ান সার্কোমা ভাইরাসের ASRC জিন হচ্ছে একটা ক্যান্সার কজিং। এই জিনটা উৎপত্তি হচ্ছে চিকেনের নরমাল জিনের একটা, মানে চিকেনের জিনের একটা নরমাল পার্ট থেকে এই SRC তোমার জিনটা, ক্যান্সার কজিং জিনটার উৎপত্তি, যেটা এভিয়ান সার্কোমা ভাইরাসে পাওয়া যায়। অর্থাৎ চিকেন থেকে এটা এভিয়ান সার্কোমা ভাইরাসে যায়। Oncogenes can be activated to abnormal functioning by a variety of agents. Oncogene তোমার আমাদের বডিতে যে অনকোজিন গুলা, এগুলা মানে হেলদি অনকোজিন গুলা শুরুতেই ডিফেক্টিভ থাকে না, মানে হচ্ছে অনকোজিন গুলা হচ্ছে যখন অল্টার্ড হয়েছে তখনই এটা ক্যান্সার কজ করে। তো ক্যান্সার কজ করার আগে অনকোজিনটাকে প্রোটো অনকোজিন বলা হয়, মানে যেটা তোমার ক্যান্সার যেই জিনটা অল্টারেশনের মাধ্যমে ক্যান্সার কজ করতে পারে সেই জিনটাকে বলা হয় প্রোটো অনকোজিন। এই প্রোটো অনকোজিনে যখন কোনো অল্টারেশন ঘটে তখন সেটা ক্যান্সার কজিং জিনে পরিণত হয় বা অনকোজিন। অনকোজিন মানে হলো ক্যান্সার কজিং জিন। তো প্রোটো অনকোজিনে যখন কোনো অল্টারেশন হয় তখন সেটা অনকোজিনে কনভার্ট হয়, যেটা ক্যান্সার কজ করতে পারে। কি কি এজেন্টের কারণে প্রোটো অনকোজিনটা অল্টার্ড হয়ে অনকোজিনে কনভার্ট হয়? 3 ধরনের এজেন্ট আছে। মিউটাজেনিক এজেন্ট, যারা মিউটেশন ঘটায় প্রোটো অনকোজিনে। একটা হচ্ছে কেমিক্যাল এজেন্ট, আরেকটা হচ্ছে ফিজিক্যাল এজেন্ট, আরেকটা হচ্ছে বায়োলজিক্যাল এজেন্ট। কেমিক্যাল এজেন্ট হচ্ছে মিউটাজেনিক কেমিক্যাল যেগুলো, যেমন বেনজালডিহাইড, ফর্মালডিহাইড, এগুলা হতে পারে, আরো বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল আছে। তারপর ফিজিক্যাল তোমার এজেন্ট হচ্ছে রেডিয়েশন, যেগুলো ইউভি লাইট, তারপর হচ্ছে তোমার গামা রে, এগুলো হচ্ছে তোমার ক্যান্সার কজিং রেডিয়েশন যেগুলো। আর বায়োলজিক্যাল যে এজেন্ট সেটা হচ্ছে ভাইরাস। বায়োলজিক্যাল এজেন্ট হচ্ছে ভাইরাস। তো 3 ধরনের এজেন্টের মাধ্যমে প্রোটো অনকোজিন অনকোজিনে কনভার্ট হতে পারে। সেগুলা কি? মিউটাজেনিক কেমিক্যাল, হাই এনার্জি রেডিয়েশন এবং ভাইরাস। Viruses capable of inducing tumor in animal cells are called oncogenic virus or oncovirus. অ্যানিমাল সেলের মধ্যে যে ভাইরাসগুলা টিউমার ইনডিউস করতে পারে তাদেরকে অনকোভাইরাস বলা হয় বা অনকোজেনিক ভাইরাস বলা হয়। Approximately 10% of cancers are known to be caused by virus. আমাদের যত ক্যান্সার হয়, যত ধরনের ক্যান্সার হয়, যত কারণে ক্যান্সার হয়, তার মধ্যে about 10% ক্যান্সার হয় ভাইরাসের কারণে, অর্থাৎ অনকোভাইরাসের কারণে। A defining feature of all oncogenic viruses is that their genetic material integrates into the host cell's DNA and replicates along with the host cell's chromosome. অনকোজেনিক ভাইরাসের একটা ডিফাইনিং ফিচার আছে, যে ফিচারটা দিয়ে অনকোজেনিক ভাইরাসকে ডিফাইন করা যায় সেটা কি? Their genetic material integrates into the host cell DNA and replicates along with the host cell chromosome. অর্থাৎ তারা প্রো ভাইরাস তৈরি করতে পারে। They can produce provirus. Oncogenic virus can integrate their DNA into the host cell DNA and their DNA replicates along with the host cell DNA or chromosome. এটা হচ্ছে
অনকোজেনিক ভাইরাসের একটা ডিফাইনিং ফিচার, এটা যেন অবশ্যই মনে থাকে, ডিফাইনিং ফিচার অফ অনকোজেনিক ভাইরাস। টিউমার সেলস আন্ডারগো সাম ট্রান্সফরমেশন, অর্থাৎ নর্মাল সেলটা যখন ভাইরাস ইনফেকশনের, অনকোজেনিক ভাইরাস ইনফেকশনের ফলে টিউমার সেলে কনভার্ট হয়, তখন তার মধ্যে কিছু চেঞ্জ আসে। সেগুলো কি? After being transformed by viruses, many tumor cells contain a virus-specific antigen on their cell surface called tumor-specific transplantation antigen. তোমার ভাইরাস ইনফেকশন, অনকোজেনিক ভাইরাস যখন ইনফেকশন করবে তখন নর্মাল সেলগুলা টিউমার সেলে যখন কনভার্ট হয় তখন তাদের সারফেসে একটা ভাইরাস স্পেসিফিক অ্যান্টিজেন এক্সপ্রেস হয়, যেটাকে বলা হয় টিউমার স্পেসিফিক ট্রান্সপ্লান্টেশন অ্যান্টিজেন। Then these transformed cells tend to be irregularly shaped compared to normal cells. এই ট্রান্সফর্ম সেলগুলোর শেপ ইরেগুলার হয় নর্মাল কম্পেয়ার টু নর্মাল সেল। আরো বিভিন্ন ফিচার আছে, এখানে দুইটা বলা হয়েছে। যেমন আমরা জানি যে কন্টাক্ট ইনহিবিশন তারা শো করে না, they does not exhibit the transformed cell does not exhibit the property of contact inhibition, অর্থাৎ সেল কালচারে যখন গ্রো করে তখন তাদের মধ্যে কোনো কন্টাক্ট ইনহিবিশন থাকে না, যার কারণে তারা অ্যাবনর্মালি গ্রো করে ম্যাস অফ সেল তৈরি করতে পারে। অনকোজেনিক ভাইরাস তোমার দুই ধরনের হতে পারে, ডিএনএ অনকোজেনিক ভাইরাস এবং আরএনএ অনকোজেনিক। ডিএনএ অনকোজেনিক ভাইরাসের মধ্যে যে ফ্যামিলিগুলো পড়ে এডিনোভিরিডি, হার্পিস ভিরিডি, পক্স ভিরিডি, প্যাপোভা ভিরিডি এন্ড হেপাটিনা ভিরিডি। এর মধ্যে ডিএনএ অনকোজেনিক ভাইরাস যেগুলো আছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, virtually all cervical and anal cancers are caused by human papilloma virus. হিউম্যান প্যাপিলোমা ভাইরাস তোমার সার্ভিক্যাল এবং অ্যানাল ক্যান্সারের জন্য রেসপন্সিবল, এবং মোটামুটি আমাদের হিউম্যানের যত সার্ভিক্যাল এবং অ্যানাল ক্যান্সার দেখা যায় এগুলা সাধারণত হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ইনফেকশনের কারণে হয়ে থাকে। এপস্টিন বার ভাইরাস, এটাও তোমার ডিএনএ অনকোজেনিক ভাইরাস। হেপাটাইটিস বি ভাইরাস, which is also DNA oncogenic. Virtually all people with liver cancer have previous hepatitis B virus infection. যত লিভার ক্যান্সারের পেশেন্ট পাওয়া যায় তাদের হিস্ট্রি পর্যালোচনা করলে দেখা যায় তাদের লাইফে কোনো একটা সময় তাদের হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন হয়েছে। এখন আসো, হোয়াট আর দ্য আরএনএ অনকোজেনিক ভাইরাসেস? Among the RNA oncogenic viruses, only the oncoviruses in the family Retroviridae cause cancer. আরএনএ ভাইরাসের বিভিন্ন ফ্যামিলি আছে আমরা জানি, এর মধ্যে শুধুমাত্র রিট্রোভিরিডি ফ্যামিলিতে কিছু অনকোভাইরাস আছে যারা ক্যান্সার কজ করতে পারে, যেমন হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস, HTLV-1 and 2. These are retroviruses that cause adult T-cell leukemia and lymphoma in humans. এরপরে আছে হচ্ছে sarcoma viruses of cats, chickens and rodents, and the mammary tumor viruses of mice are also retroviruses. এগুলা তোমার অনকোজেনিক ভাইরাস। তোমার RNA oncogenic virus, sarcoma virus of cat, chicken, rodent, and mammary tumor virus of mice. These are also RNA oncogenic virus. So RNA oncogenic virus এগুলা সবই retroviridity family অন্তর্গত। The ability of retroviruses to induce tumor is related to their production of a reverse transcriptase. আমরা জানি যেহেতু আমরা রিট্রোভাইরাসের বায়োসিনথেসিস করেছি, রিট্রোভাইরাসের মধ্যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আছে, এবং এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা কিন্তু একটা কি এনজাইম যেটা টিউমার বা ক্যান্সার ঘটানোর পিছনে দায়ী। কারণ হচ্ছে তোমার আমরা শুরুতে বলেছি যে অনকোজেনিক ভাইরাসের একটা ডিফাইনিং ফিচার হচ্ছে তারা তাদের ডিএনএটাকে হোস্ট সেল ডিএনএর সাথে ইন্টিগ্রেট করতে পারে এবং হোস্ট সেল ক্রোমোজোমের সাথে তাদের ডিএনএটা
রেপ্লিকেট করতে পারে। তো রিট্রোভাইরাসে এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকার কারণে রিট্রোভাইরাসের আরএনএটা ডিএনএতে কনভার্ট হয় এবং সেটা হোস্ট সেল ডিএনএ এর সাথে ইন্টিগ্রেটেড হয়ে প্রোভাইরাস তৈরি করতে পারে এবং হোস্ট সেল ডিএনএ এর সাথে সেটা রেপ্লিকেট করতে পারে এবং এই কারণেই সে তোমার ক্যান্সার ঘটাতে পারে। তো রিট্রোভাইরাসে যে ক্যান্সার কজিং যে অ্যাবিলিটিটা সেটা তোমার তার রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম প্রোডাকশনের সাথে রিলেটেড। The provirus, which is the double-stranded DNA molecule synthesized from the viral RNA, becomes integrated into the host cell's DNA. New genetic material is thereby introduced into the host genome and is the key reason that retrovirus has been contributed to cancer. এই যে ভাইরাল ডিএনএটা, ভাইরাল আরএনএটা ডাবল-স্ট্যান্ডার্ড ডিএনএতে কনভার্ট হলে এটাকে আমরা প্রোভাইরাস বলি। প্রোভাইরাসটা যখন হোস্ট সেল ডিএনএতে ইন্টিগ্রেট হয়, হোস্ট সেল জিনোমে এই যে নতুন জেনেটিক ম্যাটেরিয়াল ইন্টিগ্রেটেড হলো, এটাই হচ্ছে কি রিজন যে রিট্রোভাইরাস ক্যান্সার ঘটাতে পারে। Some retroviruses contain oncogene, others contain promoters that turn on oncogene or other cancer-causing factors. তোমার রিট্রোভাইরাসের মধ্যে, রিট্রোভাইরাস জিনোমের মধ্যে, ডিএনএ এর মধ্যে অনকোজিন থাকতে পারে, অথবা রিট্রোভাইরাস ডিএনএটা প্রমোটার ক্যারি করতে পারে, যে প্রমোটারটা হোস্ট সেলে থাকা অনকোজিনকে অ্যাক্টিভেট করতে পারে, টার্ন অন করতে পারে, অথবা তোমার রিট্রোভাইরাসটা তার জিনোমের মাধ্যমে প্রমোটার ক্যারি করতে পারে, যেটা অন্যান্য ক্যান্সার কজিং ফ্যাক্টর সেগুলাকে টার্ন অন করতে পারে। অর্থাৎ অন্যান্য ক্যান্সার কজিং ফ্যাক্টর এনকোডিং জিনগুলোকে টার্ন অন করতে পারে, যেগুলো হোস্ট সেল। ক্লিয়ার? আমি কি বুঝাতে পারলাম? হ্যালো হ্যালো, Yes, ma'am. বুঝতে পারছো? বুঝতে পারতেছো? Yes, ma'am. Yes, ma'am. Viruses to treat cancer. Surprisingly, ভাইরাসকে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য চেষ্টা করা হচ্ছে যে ভাইরাস দিয়ে ভাইরাসকে ইউজ করে কোনোভাবে ক্যান্সার ট্রিটমেন্ট করা যায় কিনা। টিউমার ডেস্ট্রয়িং ভাইরাসেস, যাদেরকে অনকোলাইটিক ভাইরাস বলা হয়, সিলেক্টিভলি ইনফেক্ট এন্ড কিল টিউমার সেলস or cause an immune response against tumor cells. কিছু ভাইরাস আছে অনকোলাইটিক ভাইরাস যারা টিউমারকে ডেস্ট্রয় করতে পারে। এরা সিলেক্টিভলি টিউমার সেলকে ইনফেক্ট করে টিউমার সেলকে কিল করতে পারে, অথবা টিউমার সেলের এগেইনস্টে ইমিউন রেসপন্স ইনডিউস করতে পারে। Several viruses are known to selectively infect cancer cell, and these are being genetically modified to remove virulent genes and add colony stimulating factor gene to promote white blood cells. এই অনকোলাইটিক ভাইরাসগুলোকে তোমার জেনেটিক্যালি মডিফাই করে তাদের মধ্যে ভিরুলেন্ট জিনটা রিমুভ করে দেয়া হয়, যাতে এরা হিউম্যান বডিতে যে ডিজিজ ঘটাতে না পারে, এবং এদের মধ্যে কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর জিন নামে কিছু জিন অ্যাড করা হয় যারা হোয়াইট ব্লাড সেলকে প্রমোট করতে পারে, ফলে ইমিউন রেসপন্স ইন্ডাকশনে হেল্প করতে পারে। এইভাবে কিছু কিছু ভাইরাসকে তোমার ক্যান্সার ট্রিটমেন্টে ব্যবহারের চেষ্টা চলছে। In 2015, the FDA approved the first oncolytic viral therapy. The new product Imlygic is a herpes virus to treat melanoma. 2015 সালে প্রথম FDA অনকোলাইটিক ভাইরাল থেরাপি তোমার অ্যাপ্রুভ করে এবং মেলানোমা ট্রিটমেন্টের জন্য হার্পিস ভাইরাস অনকোলাইটিক ভাইরাস, আর এই হার্পিস ভাইরাসকে মেলানোমা ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হয়। ইমলাইজিক নামে এটা পাওয়া যায়। ইমলাইজিক হচ্ছে হার্পিস ভাইরাস। ইমলাইজিক এটা
তোমার ড্রাগের নাম আছে, যেটা অ্যাকচুয়ালি হার্পিস ভাইরাস, যেটা মেলানোমা ট্রিটমেন্টে কাজে লাগে। তো এগুলো খুবই নতুন মানে কিছু এরিয়া, এবং এগুলো এখনো আন্ডার ইনভেস্টিগেশন। কিছু কিছু তোমার কাজ হচ্ছে, এবং এই হার্পিস ভাইরাসটাকে অ্যাপ্রুভ করা হয়েছে টু ট্রিট মেলানোমা। তো আমাদের মোটামুটি এখানে শেষ। এখন আমি কয়েকটা টেবল দেখাবো, যে টেবলগুলা করতে হবে। প্রথম যে টেবলটা হচ্ছে ভাইরাস ইজ নোন অর সাসপেক্টেড টু হ্যাভ অনকোজেনিক প্রপার্টিজ ইন হিউম্যান। যেসব ভাইরাসে অনকোজেনিক প্রপার্টি আছে, অর্থাৎ যারা ক্যান্সার ঘটাতে পারে অথবা সাসপেক্ট করা হয় যে তারা ক্যান্সার ঘটাতে পারে। ফ্ল্যাভি ভাইরাস ভাইরাল ফ্যামিলি আছে, কোন কোন ভাইরাসের টাইপ আছে, টিউমার আছে, অ্যানিমাল আছে, আর কোফ্যাক্টর। কোফ্যাক্টর মানে হচ্ছে এডিশনাল কোন ফ্যাক্টর গুলা থাকলে এই ভাইরাস দিয়ে এই ক্যান্সার গুলা হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। যেমন ফ্ল্যাভি ভাইরাস ফ্যামিলির অন্তর্গত হেপাটাইটিস সি ভাইরাস প্রাইমারি হেপাটোসেলুলার কার্সিনোমা সংঘটিত করতে পারে হিউম্যানে, এবং যেসব হিউম্যান অ্যালকোহল কনজাম্পশন করে বা স্মোকিং করে তাদের ক্ষেত্রে হেপাটাইটিস সি ভাইরাস খুব ইজিলি প্রাইমারি হেপাটোসেলুলার কার্সিনোমা ঘটাতে পারে। হেপাটনা ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, এটাও আমরা জানি যে অনকোজেনিক ভাইরাস। এটা হেপাটনা ভাইরাস ফ্যামিলির অন্তর্গত। প্রাইমারি হেপাটোসেলুলার কার্সিনোমা ঘটে হিউম্যানে। বয়স একটা ইনফেকশন যখন হয় তখন ইন্ডিভিজুয়ালের বয়সটা একটা ফ্যাক্টর। আফলাটক্সিন, অ্যালকোহল, স্মোকিং এগুলা কো-ফ্যাক্টর। হার্পিস ভাইরাস এর মধ্যে অ্যাপেস্টিন বার এবং হিউম্যান হার্পিস ভাইরাস 8 এগুলা তোমার ক্যান্সার ঘটাতে পারে। অ্যাপেস্টিন বার ভাইরাস বার্কিটস লিম্ফোমা ঘটায়। ম্যালেরিয়া, জিনোম রিঅ্যারেঞ্জমেন্ট এগুলা কো-ফ্যাক্টর হিসেবে কাজ করে। হিউম্যান হার্পিস ভাইরাস 8 কাপোসিস সার্কোমা ঘটায়। ইমিউনোডেফিসিয়েন্সি caused by HIV-1 ইনফেকশন এবং HLA জেনোটাইপ এগুলা তোমার কো-ফ্যাক্টর হিসেবে কাজ করে। প্যাপিলোমা ভাইরাস ফ্যামিলির অন্তর্গত হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টাইপ 16, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 16, 18 and 31। এই স্ট্রেনগুলা প্রাইমারি ইফিউশন লিম্ফোমা, সার্ভিক্যাল নিউপ্লাসিয়া ঘটাতে পারে না, প্রাইমারি ইফিউশন লিম্ফোমা আগেরই হতো হিউম্যান হার্পিস ভাইরাসে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস তোমার সার্ভিক্যাল ক্যান্সার ঘটায়। সার্ভিক্যাল নিউপ্লাসিয়া ইন হিউম্যান। স্মোকিংটা এখানে কো-ফ্যাক্টর হিসেবে কাজ করে। পলিওমা ফ্যামিলির মধ্যে আছে SV40, এরা হিউম্যানে পসিবলি নিউরাল টিউমার এবং মেসোথেলিওমা ঘটায়। তোমার এই মেসোথেলিওমের ক্ষেত্রে অ্যাসবেস্টস কো-ফ্যাক্টর হিসেবে কাজ করে। রিট্রোভাইরাসের ক্ষেত্রে রিট্রোভাইরাস ফ্যামিলির মধ্যে আছে হিউম্যান টি সেল লিম্ফোট্রপিক ভাইরাস, এটা বাই হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস আমরা যেটাকে বললাম HTLV-1 and 2, এটা অ্যাডাল্ট টি সেল লিউকেমিয়া এবং লিম্ফোমা ঘটায় হিউম্যানে। তো এই যেগুলো আমি বললাম এগুলা পড়তে হবে। নোট ডাউন করেছো? আমি বুঝলাম না তোমাদের কোনো রেসপন্স নাই কেন? হ্যাঁ, এই যে প্রথমে ফ্ল্যাভি ভাইরাস, হেপাটনা ভাইরাস, এটা পুরোটা পড়তে হবে। হার্পিস ভাইরাসে অ্যাপেস্টিন বার ভাইরাসের মধ্যে শুধু বার্কিট লিম্ফোমাটা পড়বা, বাকিগুলো লাগবে না। হিউম্যান হার্পিস ভাইরাস এইটা কাপোসিস সার্কোমাটা পড়বা, পরেরটা লাগবে না। প্যাপিলোমা ভাইরাসে একটাই আছে, এটা পড়তে হবে। পোলিওমা ভাইরাসে পড়তে হবে। রিট্রোভাইরাসও একটাই আছে, এগুলা পড়তে হবে। শুধুমাত্র বেশি যেগুলো আছে এখান থেকে প্রথমটা পড়বা, ঠিক আছে? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. ওকে, এরপরে আরেকটি ইম্পর্টেন্ট টেবল, এটা টর্টোরার বই আছে, ফ্যামিলিজ অফ ভাইরাসেস দ্যাট অ্যাফেক্ট হিউম্যান। এখান থেকে আমি মানে এগুলো অলরেডি অনেক কিছু মানে বলা হয়েছে, এক্সাম্পল হিসেবে আসছে। এখানে কিন্তু তোমার এই যে ভাইরাসের ক্লাস আছে, ক্লাস যে তোমার
বাল্টিমোর ক্লাসিফিকেশনে কোন ক্লাসে পড়ে, ক্লাস আছে, তারপর হচ্ছে এটা জিনোমের ক্যারেক্টারিস্টিক, ডাবল স্ট্যান্ডার্ড নাকি সিঙ্গেল স্ট্যান্ডার্ড, এনভেলপ নাকি নন এনভেলপ, এগুলো মেনশন করা আছে। এই ডায়ামিটারটা লাগবে না, ডায়ামিটারটা লাগবে না, এনভেলপ নাকি নন এনভেলপ এটা দেখা লাগবে, আর জিনোমটা দেখা লাগবে। ভাইরাস ফ্যামিলি আমি সিলেক্ট করে যে দিব যেগুলো সেগুলো দেখা লাগবে। যেমন এখান থেকে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ নন এনভেলপ থেকে প্যাপিলোমা ভাইরাসটা পড়বে। প্যাপিলোমা ভাইরাস হিউম্যান ওয়ার্ড ভাইরাস, এরাও যে প্যাপিলোমা ভাইরাসটা তোমার ট্রিম্যান ইলনেস ঘটাতে পারে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা প্যাপোভাভিরিডি ফ্যামিলি অন্তর্গত। These small viruses cause worsen cervical and anal cancer in humans. এই প্যাপিলোমা ভাইরাস কিন্তু সার্ভিক্যাল ক্যান্সারও ঘটাতে পারে, সার্ভিক্যাল এন্ড অ্যানাল ক্যান্সারও হিউম্যানে ঘটাতে পারে, আবার ওয়ার্টও ঘটাতে পারে। প্যাপোভাভিরিডি ফ্যামিলির অন্তর্গত প্যাপিলোমা ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটাকে হিউম্যান ওয়ার্ড ভাইরাসও বলা হয়। এটা ওয়ার্ড ঘটাতে পারে এবং সার্ভিক্যাল এন্ড অ্যানাল ক্যান্সার ঘটাতে পারে। তারপরে এটা এই যে স্মল পক্স আছে দেখতে পাচ্ছ, স্মল পক্স এটা যদিও এখন ইরেডিকেটেড হয়ে গেছে, এটা এখন নাই। স্মল পক্সটা পক্স ভিরিডি ফ্যামিলির অন্তর্গত, এটা এনভেলপ। তারপরে যে হারপিস ভিরিডিটা খুব ইম্পর্টেন্ট। হারপিস ভিরিডির মধ্যে আমি বলেছিলাম যে সাইটোমেগালো ভাইরাস হারপিস ভিরিডির অন্তর্গত, এটা হিউম্যান হারপিস ভাইরাস 5। সিমপ্লেক্স ভাইরাস হচ্ছে হিউম্যান হারপিস ভাইরাস 1 and 2। ভ্যারিসেলো ভাইরাস মানে যেটা তোমার চিকেন পক্স করে, এটা হিউম্যান হারপিস ভাইরাস 3। তারপর লিম্ফোক্রিপ্টো ভাইরাস হচ্ছে হিউম্যান হারপিস ভাইরাস 4। সাইটোমেগালো ভাইরাস হারপিস HSV 5। রোজিওলা ভাইরাস HSV 6 and 7। রেডিনো ভাইরাস HSV 8। এই হারপিস ভিরিডিটা করবা। তারপর এখানে রোটা ভাইরাস এবং রিও ভাইরাস, এবং রোটা ভাইরাস রিও ভিরিডি ফ্যামিলির অন্তর্গত, ক্লাস 3 এর অন্তর্গত, ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস, নন এনভেলপ। রিও ভাইরাসটা কিন্তু আমি পড়াইছি, এখানে রোটা ভাইরাসও রিও ভাইরাসের মতোই। এরা কি ঘটায়? রোটা ভাইরাস ডায়রিয়া ঘটায়, তাই না? জি ম্যাম। এরপরে তোমার হেপাটাইটিসের 5টা ভাইরাস আছে, হেপাটাইটিস এ বি সি ডি 5টাই পড়তে হবে। হেপাটাইটিস এ ভাইরাস পিকর্নাভিরিডি ফ্যামিলির অন্তর্গত, নন এনভেলপ, ক্লাস 4, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ পজিটিভ স্ট্র্যান্ড। হেপাটাইটিস ই ভাইরাস ক্যালসিভিরিডি ফ্যামিলির অন্তর্গত, নন এনভেলপ, ক্লাস 4, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ পজিটিভ স্ট্র্যান্ড। হেপাটাইটিস সি ভাইরাস ক্লাভিভিরিডির অন্তর্গত, ক্লাস 4, সিঙ্গেল স্ট্যান্ডার্ড পজিটিভ স্ট্র্যান্ড কিন্তু এনভেলপ। হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস ডি ই পরে আসবে, এগুলো পড়তে হবে। আচ্ছা এখানে আর যেটা পড়তে হবে করোনা ভাইরাস, করোনাভিরিডি ফ্যামিলির অন্তর্গত, ক্লাস 4, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস পজিটিভ স্ট্র্যান্ড, associated with upper respiratory tract infection and the common cold, SARS ভাইরাস, মার্সকোভ, এগুলো তোমার করোনা ভাইরাস। তারপর হচ্ছে অনেক তো আছে, সব দিব না। এই যে হেপাটাইটিস ডি ভাইরাস আমরা জানি এটা একটা স্যাটেলাইট, এই যে লেখা আছে ডেল্টা ভিরিডি ফ্যামিলির অন্তর্গত, ভিরুসয়েড আর স্যাটেলাইট আরএনএ। এরা এদের জন্য কোইনফেকশন প্রয়োজন, হেপাটাইটিস ডি দ্বারা কোইনফেকশন লাগে। এটা হচ্ছে তোমার সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ কন্টেইন করে, ক্লাস 5 এ পড়ে। এটা ইনফ্লুয়েঞ্জা পড়তে হবে, ইনফ্লুয়েঞ্জা এ বি সি তিনটাই, ইনফ্লুয়েঞ্জা এ বি এবং সি অর্থোমিক্সোভিরিডি ফ্যামিলির অন্তর্গত, এনভেলপ। এইটাতে মাল্টিপল স্ট্যান্ড অফ আরএনএ থাকে, ক্লাস 5 এর অন্তর্গত। ক্লাস 6 এবং 7 দুটাই পড়তে হবে,
এটা হচ্ছে সর্বশেষ লেন্টিভাইরাস, অনকোভাইরাসেস এবং লেন্টিভাইরাসের মধ্যে এইচআইভি রিট্রোভিরিডি ফ্যামিলির অন্তর্গত এনভেলপ সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ দ্যাট প্রোডিউস ডিএনএ ইন্টারমিডিয়েট। হেপাটনা ভাইরাস ক্লাস 7 এর অন্তর্গত, হেপাটাইটিস বি ভাইরাস এর মধ্যে আছে, হেপাটনা ভিরিডি ফ্যামিলির অন্তর্গত। এটা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস, কিন্তু এটার মধ্যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আছে এবং এটা এনভেলপ ভাইরাস। তো ক্লাস 7 এবং 6 পড়তে হবে, ক্লাস 5 থেকে ইনফ্লুয়েঞ্জা পড়তে হবে এবং হেপাটাইটিস বি পড়তে হবে, ক্লাস 4 থেকে হেপাটাইটিস এ, সি, ই, তারপর হচ্ছে করোনা ভাইরাস, তারপর হচ্ছে আচ্ছা রুবেলা ভাইরাসটা পড়বে। রুবেলা জার্মান হাম করে, যেটা রুবেলা ভাইরাস যেটা জার্মান হামের জন্য রেসপন্সিবল, রুবেলা ভাইরাস আর রাইনো ভাইরাস, এই দুটো খুব কমন। রাইনো ভাইরাস আমাদের যাদের অ্যালার্জিক রাইনাইটিস আছে, রাইনো ভাইরাস ইনফেকশন ঘন ঘন হয়। কমন কোল্ড ভাইরাস আমরা যেটাকে বলি, আমাদের যে কমন কোল্ড সাধারণ সর্দি কাশি, সর্দির জন্য যে ভাইরাসটা হয়, এটা যদি ভাইরাল হয় তাহলে এটা হচ্ছে রাইনো ভাইরাস। রাইনো ভাইরাস এবং রুবেলা ভাইরাসটাও করতে হবে। এখান থেকে রোটা ভাইরাস, নিউ ভাইরাস পড়বা, হারপিস ভাইরাস সবগুলা পড়বা, তারপর হচ্ছে প্যাপিলোমা ভাইরাস পড়বা। তাহলে আমি কয়টা দিলাম? প্যাপিলোমা ভাইরাস, তারপর হচ্ছে হারপিস ভাইরাস, রিও ভাইরাস, রোটা ভাইরাস, রাইনো ভাইরাস ত্রিকর্ণভিরিডি ফ্যামিলি, তারপরে হেপাটাইটিস এ বি সি ডি ই, রুবেলা ভাইরাস বা রুবি ভাইরাস, এই যে রুবি ভাইরাস, রুবেলা, করোনা ভাইরাস, এর মধ্যে মার্সকভ সার্স ভাইরাসও আছে, ইনফ্লুয়েঞ্জা এবিসি, আর লাস্টে আছে অনকোভাইরাস, লেন্টিভাইরাস এবং হেপাটনা ভাইরাস। ঠিক আছে? ইয়েস ম্যাম। তাহলে আমি টেবিলটা ইজি করে দিলাম। পাশের ফিচার গুলো এমনি দেখে নিবে, কিন্তু মানে মেইনলি যেগুলো হচ্ছে তোমার কে মানে কোন ভাইরাস কোন ডিজিজটা ঘটায় সেটার নামটা, তারপর হচ্ছে ভাইরাস মানে ভাইরাসের নাম, ফ্যামিলির নাম, ক্লাস, জিনোমের নেচার, এনভেলপ নাকি নন এনভেলপ, এবং কোন কোন ডিজিজটা ঘটায়। যেমন প্যাপিলোমা ভাইরাস ওয়ার্ল্ড সার্ভিক্যাল এন্ড অ্যানাল ক্যান্সার ঘটায়, তারপর যে ভ্যারিসেলো ভাইরাস চিকেন পক্স ঘটায়। এরকম তোমার ভাইরাসের ডিজিজের নাম, ঠিক আছে? এগুলা দিলাম, এগুলা হচ্ছে খুব কমন, যেগুলার সাথে আমরা সবসময় পরিচিত, মানে আমরা সবসময় কেস গুলা পাই, আমাদের যেগুলা কেস কমন কেস যেগুলা, এই যে তোমার চিকেন পক্স, হারপিস ভাইরাস একটা খুব কমন একটা ইনফেকশন, আমাদের প্রচুর লেটেন্ট ইনফেকশন আছে হারপিস ভাইরাসের, তারপর প্যাপিলোমা ভাইরাস, তারপর হচ্ছে রোটা ভাইরাস, ইউ ভাইরাস, তারপর হচ্ছে এই যে রাইনো ভাইরাস, তারপর হচ্ছে রুবি ভাইরাস বা রুবেলা যেটা জার্মান হামজন্য, তারপর হচ্ছে হেপাটাইটিস, তারপর করোনা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে? আর এই দিক থেকে অনকোভাইরাস, লেন্টিভাইরাস, এইচআইভি, তারপর হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটনা ভাইরাস। ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, এরপরে লাস্ট আর দুইটা টেবল আছে, এগুলো খুব ইজি। স্প্রেড অফ ভাইরাস, কোন কোন রুটে ভাইরাস স্প্রেড হতে পারে, রুটের নাম আছে এখানে এবং এক্সাম্পল আছে, পড়তে হবে। স্কিন কন্টাক্টের মাধ্যমে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, রেসপিরেটরির মধ্যে আছে, রেসপিরেটরি রুটের মাধ্যমে কোল ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, মিজলস, মাম্পস, রুবেলা। ফিকাল ওরাল রুটে আছে পোলিও, ইকো, কক্সাকি, হেপাটাইটিস এ, রোটা ভাইরাস। মিল্কের মাধ্যমে, দ্যাট মিন্স তোমার মা থেকে বাচ্চাতে যেতে পারে, তোমার এইচআইভি, HTLV1, CMV। প্লাসেন্টাল মানে হচ্ছে প্লাসেন্টার মাধ্যমে, অর্থাৎ গর্ভবতী মায়ের গর্ভের সন্তানের কাছে যেতে পারে, গর্ভবতী মা থেকে গর্ভের সন্তানে যেতে পারে যে ইনফেকশন গুলো প্লাসেন্টাল রুটে, অর্থাৎ প্লাসেন্টার মধ্য দিয়ে।
কি কি রুবেলা, সিএমভি, সাইটোমেগালোভাইরাস আর কি এবং এইচআইভি। মনে থাকবে ফার্স্ট প্লাসেন্টাল রুটে কি কি যায়? হ্যাঁ, হ্যালো, রুবেলা, সিএমভি এবং এইচআইভি। সেক্সুয়ালি হারপিস ভাইরাস 1 and 2, তারপর হচ্ছে এইচআইভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হেপাটাইটিস বি। ইনসেক্ট ভেক্টরের মাধ্যমে ইয়েলো ফিভার, ডেঙ্গু ফিভার। অ্যানিমাল বাইটের মাধ্যমে র্যাবিস। ঠিক আছে, এরপর Yes, হচ্ছে ma'am. সাম কমন রিজার্ভার অফ ভাইরাসেস। এই রেখা আস্তে গেছে, তো পায়ের সাথে একটা, তোমার পায়ে যেন না লাগে। ওমর রাখুন ওটা কেন? সাম কমন রিজার্ভার অফ ভাইরাসেস মধ্যে আছে ভাইরাস এবং অ্যানিমাল রিজার্ভার। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের রিজার্ভার মানে আমরা জানি যে সোর্স অফ ইনফেকশন, তাই না? রিজার্ভার মানে কি? সোর্স অফ ইনফেকশন। জি ম্যাম। And influenza reservoir to birds, pigs, horses, rabies, bad dog, fox, Lassa and Hunter virus, rodent, Ebola and Marburg virus, monkey, HIV-1 and 2, chimpanzee monkey, Newcastle disease, poultry, West Nile virus, birds. That's all. এখানেই শেষ এবং এখানে তোমাদের লেকচারও শেষ এবং তোমাদের সিলেবাসও শেষ। এখন কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। ম্যাম আপনার কথা কেটে কেটে আসছে। কারো কোনো কোয়েশ্চেন যদি থাকে বলো। Do you have any question? ম্যাম আমরা প্রেজেন্টেশনের স্লাইডটা কোথায় সাবমিট করব? আমার ইমেইলে। আমি জানি না তোমরা কেন এখনো সাবমিট করো নাই। আমি কালকেও চেক করলাম যে কারো আমি পাই নাই, কারো ইমেল মানে আমি স্লাইড পাই নাই। তোমাদের শনিবারে না প্রেজেন্টেশন? ম্যাম শনিবার কখন? ম্যাম সকাল 10টা থেকে। শনিবারে সকাল 10টা থেকে। আচ্ছা, তোমাদেরকে আরেকটি ইনফরমেশন দিই। তোমার রবিবারে তো তোমাদের কুইজ আছে, তো রবিবারে ক্লাস টাইমে সবাই প্রেজেন্ট থাকবে, আমি কুইজ নিব। আর এরপরে তোমাদের আমি এক্সাম ডেটটা ঠিক করেছি, সেটা হচ্ছে 16 তারিখ। 16 তারিখ পরে হচ্ছে থার্সডে, 16ই মে। থার্সডেতে তোমাদের একটা ক্লাস আছে না? ম্যাম ফাইনাল এক্সাম? ফাইনাল এক্সাম মিস আর একটা উইক সময় দেওয়া যায় না? না, আর একটা সময় কোনোভাবেই দেওয়া যাবে না। আমি অনেক আগ থেকে বলেছি যে আমি ফাইনাল এক্সাম 2 সপ্তাহ আগে নিয়ে নিব। তোমাদের 2 তারিখ থেকে এক্সাম শুরু, তার 2 উইকস আগে তোমাদের ফাইনাল এক্সাম হয়ে যাবে। বলেছি নাকি বলি নাই? সানডেতে নেওয়া যায় না? এবং তোমাদের সিলেবাস শেষ করছি আমি অনেক আগে। তোমাদের সিলেবাস সবার আগে শেষ হয়েছে। আর এগুলো যেগুলা বাকি আছে এগুলা তো কিছুই না, এগুলো তো টুকটাক। ম্যাম সানডেতে নেওয়া যায় না, ভালো হইতো। সানডেতে হইলে হবে তোমার সানডেতে তো 19 তারিখ। সানডে হলে ভালো হয়। 19 তারিখ সানডে হলে ভালো হয়। ল্যাব এক্সাম আছে। ম্যাম ওই দিন প্রেজেন্টেশন আছে আমাদের। ল্যাব এক্সাম তো আর এক্সাম না, ল্যাব তো এক্সপেরিমেন্ট করবার লাগছে। তোমাদের এক্সাম শুরু হবে তো 2 তারিখ থেকে না? আমাদের জি ম্যাম। এক্সাম থার্সডে। ম্যাম থার্সডে আমার 2টা কুইজ আছে। আর কুইজ থাকলে কুইজ তো থাকবেই। 19 তারিখে হলে ভালো হয়। ম্যাম সানডে হলে ভালো হয়। 19 তারিখ প্রেজেন্টেশন আছে ম্যাম।
ম্যাম 19 তারিখে ভালো হয়। আমি দুটো ডেট দিচ্ছি, একটা হচ্ছে 16 তারিখ থার্সডে, আর একটা হচ্ছে 19 তারিখ। 19 তারিখের পরে নেওয়া যাবে না, এবং 19 তারিখেই নিতে হবে। আর যদি নিতে পরীক্ষা দিতে না পারো তাহলে আমি কিন্তু ছুটিতে চলে যাব। এরপরে আমি আর তোমাদের রেজাল্ট পেন্ডিং থাকবে, তোমরা আগামী 2টা সেমিস্টারের রেজাল্ট পাবে না, রেজাল্ট পাবে একদম 2025 সালে। ঠিক আছে? আমার এখন সবকিছু অফিসিয়ালি অ্যাপ্রুভ হয়ে গেছে। তোমার আমি 2 উইকস আগে এক্সাম নিব, সেটাও আমি হাজারবার, একবার না হাজারবার ডিক্লারেশন দিয়েছি। তো আই থিঙ্ক সেভাবে ইউ আর প্রিপেয়ার, এবং আমি সিলেবাসও শেষ করেছি সেভাবে। পরীক্ষা হয়ে যাবে 2 উইকস আগে, এবং 2 উইকস আগে হলেই রেজাল্ট তোমরা অন টাইম পাবে। আর যদি তোমরা পরীক্ষা দিতে না চাও বা না পারো, সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট পেন্ডিং থাকবে। চেয়ারম্যানের সাথে কথা হয়েছে আমার, কেউ আর অন্য কেউ পরীক্ষা নিবে না, your result will be pending. এখন 16 তারিখ আর 19 তারিখ এবার মারামারি করে নিজেদের মধ্যে নিজেরা ডেট ঠিক করো। ঠিক আছে? ম্যাম মারামারি করা না করে ম্যাম আপনি 19 তারিখে ফাইনাল করে দেন। ওকে, 19 তারিখ যেহেতু মেজরিটি 16 তারিখে প্রবলেম, আমি 19 তারিখে দিচ্ছি। 19 তারিখ ইজ ফাইনাল, মানে এর বাইরে আর কোনো কথা নেই। এরপরে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে অন্য ফ্যাকাল্টিকে, যদি যেহেতু অন্য প্রবলেম গুলো কুইজ রিলেটেড বা তোমার কি রিলেটেড, প্রেজেন্টেশন রিলেটেড, কুইজ প্রেজেন্টেশন রিলেটেড, এগুলো আমি কনসিডার করবো না, কারণ এগুলো তুমি রেসপেক্টিভ ফ্যাকাল্টিকে ইয়ে করে তারপর এক ক্লাস আগে বা পরে নিয়ে নেবে। ইভেন আমি আজকে কিন্তু তোমাদের ক্লাস পুরোপুরি শেষ হয়ে যেত, আমি আজকে কুইজটা নিয়ে কুইজের ডেট দিতাম শুধুমাত্র মানে আজকে স্টাডি ট্যুর দেওয়ার কারণে দুটো স্টুডেন্ট, যেহেতু স্টাডি ট্যুর এটা লজিক্যাল একটা ইয়ে আছে, এই কারণে আমি সানডেতে নিয়ে গেছি। আদারওয়াইজ টুডে উড বি দ্য লাস্ট ক্লাস অফ ইউ, একদম এক্সাম কুইজ সহ শেষ হয়ে যেত। গট দ্য পয়েন্ট? এই কারণেই আমি সানডেতে কুইজটা নিয়েছি। তো কারো যদি প্রবলেম থাকবে তাহলে অন্য কোনো ফ্যাকাল্টির সাথে কুইজ নিয়ে বা কিছু নিয়ে যদি থাকে, তাহলে তুমি সেই ফ্যাকাল্টিকে বলতে পারো যে আমাদের ইমার্জেন্সি আছে, মানে একটা ক্লাস আগে কুইজ নিয়ে নিলে ভালো হবে, বা একটা ক্লাস পরে। ক্লাস তো আরো সেই তোমার একেবারে মে মাসের 31 তারিখ পর্যন্ত ক্লাস হবে, তাই না? মে মাসের 31 তারিখ পর্যন্ত ক্লাস হবে। তো তাহলে এটাই ফাইনাল, 19 তারিখ। ওকে ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম প্রেজেন্টেশনের যে গ্রুপ নাম্বার কি করে দেওয়া হবে, মানে কে কত নাম্বার গ্রুপ, মানে কে কার পরে দিবে এরকম সিরিয়ালে? এখন সিরিয়ালে তোমাদের যেহেতু সবার নাম সিরিয়ালি নাই, এখন আমাকে কাউকে না কাউকে ফার্স্টে দিতে হবে। তোমরা, আমি সকাল 10টা থেকে শুরু করবো, সকাল 10টা থেকে শুরু করব। তোমরা কে দিতে চাও আগে? সকাল 10টায় আর্লি মর্নিং সুন্দর করে ব্রেকফাস্ট করে চাটা খেয়ে ফ্রেশ হয়ে ফ্রেশ মাইন্ডে প্রেজেন্টেশন কে দিতে চাও? তোমরা যদি মনে করো যে তোমরা 9টায় দিতে পারবে বা 9:30 থেকে স্টার্ট করতে পারবে, তাহলে আমি ম্যাম 10টাতে আমাদের গ্রুপটা আগে দিই। মরিয়ম আক্তার, হ্যাঁ ম্যাম আমাদের গ্রুপটা আগে দিই। আচ্ছা হ্যাঁ, সেটা তো ঠিক আছে। এখন তোমরা কি 10টা থেকে করবা নাকি 9:30 থেকে করবা বা 9টা থেকে করবা? ম্যাম 10টা থেকে ভালো হয়। 10টা থেকে। তাহলে মরিয়ম আক্তারের গ্রুপ মনে থাকবে, ঠিক আছে? মরিয়মের সাথে আর কে কে আছে? লিয়ানা আছে, তারপর হচ্ছে সঞ্জিত এশা, আর হচ্ছিল হাফসানা। আফসানা, আচ্ছা। আর কি বলে? লেনি, লিয়ানা। লিয়ানা। আচ্ছা, তাহলে মরিয়ম আক্তারের গ্রুপটা প্রথমে হবে। সেকেন্ড ইয়ে থেকে দিবে,
এরপর আমরা দিতে পারি। শাফিকা হুমায়রা হিয়া দিবে। জি ম্যাম। ওকে, তাহলে সাফিকা হুমায়রা হিয়ার মধ্যে আর কে কে আছে? আপনি কোনো মনোরমা, হ্যাঁ, আকাশ লীনা কি বলতে চাও? ম্যাম আমরা থার্ডে দিব তাহলে। ম্যাম আমি থার্ডে দিতে চাচ্ছিলাম। আকাশ লীনা আগে বলেছে, তা আকাশ আচ্ছা, লীনা ম্যাম। থার্ডে দিবে, তুমি ফোর্থে দিবে মাইমুনা লগ্ন। ঠিক আছে, ওকে ম্যাম। আচ্ছা ম্যাম আমরা ফোর্থে। ফোর্থে অলরেডি মাইমুনা লগ্নকে আমি স্লট দিয়ে দিয়েছি। আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও, ওয়েট করো, রেজাল্ট চালাই দিতে হবে।